কোর্টে চলছিল একটি ডিভোর্সের মামলা, কিন্তু ঠিক তখনই স্ত্রী বিচারকের সামনে এমন একটি অভূতপূর্ব শর্ত পেশ করলেন যে উপস্থিত সকল উকিলদের মুখ হাঁ হয়ে গেল এবং খোদ বিচারকও তার চেয়ারে সোজা হয়ে বসে পড়লেন। এক অদ্ভুত উত্তেজনায় ভরা মুহূর্ত, যা কোর্টরুমের বাতাসকে থমথমে করে তুলল। কলকাতার পার্ক সার্কাস কোর্টে একটি ডিভোর্সের মামলার শুনানি চলছিল। বিচারক ফাইল থেকে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তাকালেন। শ্রীমতী রিয়া সেনগুপ্ত, আপনি কি আপনার স্বামী সৌরভ সেনগুপ্তের কাছ থেকে ডিভোর্স নিতে সম্মত? কোর্টরুমে একটি গভীর নীরবতা নেমে এলো। সকলের দৃষ্টি রিয়ার ওপর। রিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজের অভ্যন্তরীণ সকল সাহস সংগ্রহ করে বললেন, হ্যাঁ বিচারক মহাশয়, আমি ডিভোর্স দিতে প্রস্তুত, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। যতক্ষণ না সেই শর্ত পূরণ হবে ততক্ষণ আমি ডিভোর্সের কাগজপত্রে সই করব না। এই একটি বাক্য কোর্টরুমের চাপা উত্তেজনাকে ছিন্ন ভিন্ন করে দিল। উকিলরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন। সৌরভের মুখ বিবর্ণ হয়ে উঠল। বিচারপতি বিক্রম সিং চেয়ারে সোজা হয়ে বসলেন। তিনি চশমা নাকের উপর সামঞ্জস্য করে জিজ্ঞাসা করলেন, শর্ত? কী ধরনের শর্ত? রিয়ার গলায় এখন আর কম্পন ছিল না, তাতে ছিল অটল দৃঢ়তা। ডিভোর্সের কাগজপত্রে সই করার পূর্বে আমি আমার স্বামীর সাথে তার বাড়িতে একজন স্ত্রী হিসেবে আমার সম্পূর্ণ অধিকার নিয়ে একটি শেষ রাত অতিবাহিত করতে চাই। এই কথা শোনা মাত্র কোর্টরুমে যেন একটি বিস্ফোরণ ঘটল। সৌরভের মুখ লজ্জা এবং ক্রোধের রক্তিম হয়ে উঠল। সেখানে উপস্থিত লোকজনের মুখ খোলা রইল। সৌরভের উকিল প্রায় নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। আপত্তি মাই লর্ড, এ কী অভদ্রতা! এই দাবি সম্পূর্ণভাবে অযৌক্তিক, অবৈধ এবং লজ্জাকর। আমার মক্কেলের সম্মান ক্ষুণ্ণ করার প্রয়াস করা হচ্ছে। এটা আদালতের সময়ের অপচয়। শান্ত হন মিস্টার ভাটিয়া। বিচারপতির গম্ভীর কণ্ঠস্বর তাকে নীরব করে দিল। তার অভিজ্ঞ চোখ রিয়ার মুখ পাঠ করার চেষ্টা করছিল। শ্রীমতী সেনগুপ্ত, বিচারক মহাশয় গম্ভীরভাবে বললেন, আপনি যা দাবি করছেন তা অত্যন্ত অস্বাভাবিক। আমি জানতে চাই এই অদ্ভুত শর্তের পেছনে কারণ কি? আপনার সাথে এমন কি ঘটেছে? রিয়ার কান্না এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। বিচারক মহাশয়, কারণ হলো আমার 5 বছরের বিবাহিত জীবন। 5 বছর মানে 1825 দিন। আর এই 5 বছরে আমার স্বামী আমাকে কোনো দিন নিজের স্ত্রী মনে করেননি। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কিন্তু পরিচারিকা হয়ে রইলাম। বিচারক মহাশয় বুঝলেন যে এই মামলা কেবল ডিভোর্সের নয়, বরং একটি নারীর অস্তিত্ব ও সম্মানের। তিনি সৌরভের দিকে তাকালেন, যার মাথা লজ্জায় নিচু হয়েছিল। এরপর রিয়া বললেন, বিচারক মহাশয়, আজ থেকে 5 বছর আগে আমি 25 বছরের এক মেয়ে ছিলাম, যার চোখে হাজারো স্বপ্ন ছিল। আমার বিয়ে ঠিক হয়েছিল সৌরভের সঙ্গে। সৌরভ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে ছিলেন। আমার বাবা মা নিজেদের সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিলেন, ঋণ নিয়ে আমাকে যৌতুক দিয়েছিলেন। তারা ভেবেছিলেন তাদের মেয়ের রাজকীয় জীবন কাটাবে। রিয়া এক মুহূর্ত থামলেন, যেন সেই স্মৃতিগুলো আবার যাপন করছিলেন। বিয়ের রাতে সব মেয়ের মতোই আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম। লাল রঙের ভারী বেনারসি শাড়ি পরেছিলাম। আমার হাতে মেহেন্দি ছিল। আমি ঘোমটা দিয়ে বিছানায় বসে তার অপেক্ষা করছিলাম। আমার বুক ভরভর করছিল। কোর্টরুমে বসা লোকজন এসব শুনে একে অপরের দিকে তাকাতে লাগলেন। এরপর রিয়া বললেন, রাত প্রায় 1টা নাগাদ সৌরভ ঘরে এলেন। তার মুখে কোনো উত্তেজনা ছিল না, কোনো খুশি ছিল না। তিনি দরজা বন্ধ করলেন এবং সোজা আলমারির দিকে গেলেন। তিনি নিজের পোশাক বার করে আমাকে বললেন, দেখো রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি ঘোমটা তুলে তার দিকে তাকালাম। আমি ভাবলাম হয়তো তিনি লজ্জা পাচ্ছেন, কিন্তু তিনি যা বললেন তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিয়ার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। তিনি আমাকে বললেন, রিয়া, আমার সময় দরকার। পরিবারের চাপে পড়ে আমি বিয়ে তো করে নিলাম, কিন্তু এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তোমার কাছে আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। তুমি এই বিছানায় আরামে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। এই বলে তিনি বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লেন। বিচারক মহাশয়, আমি সারা রাত কেঁদেছিলাম। আমার সাজ চোখের জলের সঙ্গে ধুয়ে গিয়েছিল। আমি ভাবলাম হয়তো নতুন সম্পর্কের সময় লাগে, হয়তো তিনি কাজের চাপে আছেন। আমি নিজেকে বোঝালাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আগামীকাল আর এলো না। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন বাড়িতে উৎসবের মেজাজ। সবাই আমাকে নিয়ে হাসিটা করছিল, কিন্তু আমার ভেতরে এক ঝড় চলছিল। আমি কাউকে কিছু বলিনি।
আমার মনে হলো এটা আমাদের দুজনের বিষয়, এটাকে বাইরে নিয়ে যাওয়া ঠিক নয়। রিয়া তার গল্প বলে চললেন। দিন কাটতে লাগলো, সপ্তাহ, মাস এবং তারপর বছর। সৌরভের আচরণ বদলায়নি। আমরা এক ছাদের নিচে দুজন অচেনা মানুষের মতো থাকতাম। তিনি সকালে অফিস যেতেন, রাতে দেরিতে ফিরতেন, খাবার খেতেন এবং নিজের সোফায় শুয়ে পড়তেন। আমাদের কথাবার্তা শুধু হ্যাঁ, না অথবা খাবারই কি রান্না হয়েছে এই পর্যন্তই সীমাবদ্ধ। সৌরভের উকিল মাঝখানে বাধা দেওয়ার চেষ্টা করলেন। ইয়োর অনার, আমার মক্কেল তাকে সমস্ত শারীরিক সুখ সুবিধা দিয়েছেন, একটি সুন্দর বাড়ি, কাজের লোক, টাকা। রিয়া হাতিয়ে তার দিকে ফিরলেন। কি একজন নারীর শুধু এটাই চায়? উকিল সাহেব, একজন স্ত্রী কি দুটো মিষ্টি কথা, একটু সম্মান, একটু ভালোবাসা পাওয়ার অধিকারিণী নয়? বিচারক মহাশয়, আমি বহুবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি জিজ্ঞেস করেছি, সৌরভ, আমার কি কোনো ভুল হয়েছে? তুমি কি আমার উপর রেগে আছো? তিনি সবসময় একই উত্তর দিতেন, না, শুধু আমার একটু সময় দরকার। আমি তার কাছে কেবল একজন গৃহিণী ছিলাম। তার জামা কাপড় ইস্ত্রি করা, তার পছন্দের খাবার রান্না করা, বাড়ি পরিষ্কার রাখা, তার বাবা মায়ের সেবা করা, আমি সব কিছু করেছি। কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? একাকিত্ব। তার বন্ধুরা বাড়ি এলে সৌরভ, আমি তাদের সামনে হেসে একজন আদর্শ সতী স্ত্রীর অভিনয় করতাম, কিন্তু তারা চলে গেলে বাড়ির নিস্তব্ধতা আমাকে গ্রাস করত। আমি কতবার তাকে বলেছি, চলো কোথাও বাইরে ঘুরে আসি, কোনো সিনেমা দেখে আসি। তার উত্তর সবসময় তৈরি থাকত, না, মন নেই, পরের সপ্তাহে যাব। কিন্তু সেই পরের সপ্তাহ আর কখনো আসেনি। বিয়ের 1 বছর পর থেকেই আমার বাপের বাড়ি থেকে ফোন আসা শুরু হলো। আমার মা জিজ্ঞেস করতেন, বেটি, কবে সুখবর শোনাচ্ছিস? আমি তাদের কি বলতাম? আমি কিভাবে বলতাম যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই? আমি অজুহাত দিতাম, মা, তিনি এখন কর্মজীবনে মনোযোগ দিচ্ছেন, সৌরভ এখনই বাচ্চা চান না। রিয়ার গলা ধরে এলো। এই মিথ্যে আমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। যে কোনো অনুষ্ঠানে যাওয়া আমার জন্য একটা শাস্তির মতো ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই একই প্রশ্ন করত, রিয়া, তোমার কোল কবে ভরে উঠবে? তাদের সহানুভূতি ভরা দৃষ্টি তীরের মতো আমাকে বিদ্ধ করত। লোকে কানাকানি করত, নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা আছে। দেখতে তো বেশ হৃষ্টপুষ্ট, তাহলে কি ব্যাপার? বিচারক মহাশয়, আমি প্রতিদিন মরে যাচ্ছিলাম। সেই রাতে আমি সাহস করে সৌরভের সঙ্গে কথা বললাম। আমি বললাম, সৌরভ, লোকে নানা কথা বলছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের একবার ডাক্তার দেখাতে উচিত। এই কথা শোনা মাত্রই তিনি রেগে গেলেন। তিনি প্রথমবার আমার উপর চিৎকার করেছিলেন, তোমার কি মনে হয় আমার কোনো ত্রুটি আছে? আমি বলেছি, না, আমার এখন বাচ্চা চাই না, আর এরপর থেকে এই কথা আর তুলবে না। সেই দিনের পর আমার বাপের বাড়ির লোকেরাও ভাবতে শুরু করলো যে সমস্যা আমার মধ্যেই। আমার মা আমাকে নিয়ে শহরের নামকরা গাইনোকোলজিস্টের কাছে গেলেন। সব পরীক্ষা হলো। ডাক্তার বললেন, আপনার রিপোর্ট একেবারে স্বাভাবিক, আপনি মা হওয়ার যোগ্য। সেই দিন আমি খুশি হওয়ার বদলে আরও ভেঙে পড়লাম, কারণ আমার কাছে আর কোনো অজুহাত ছিল না। বিচারক মহাশয়, বিয়ের প্রায় 3 বছর হয়ে গিয়েছিল। আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু নিজের নিয়তি মেনে নিয়ে বেঁচেছিলাম। একদিন সৌরভ অফিস থেকে ফিরলেন, খুব খুশি ছিলেন। তার হাতে একটি গিফট বক্স ছিল। আমার মনটা এক মুহূর্তের জন্য ধরফর করে উঠল। আমি ভাবলাম, হয়তো আজ কিছু বদলাবে। আমার মনে আশা জেগেছিল। বিচারক মহাশয়, আমার মনে হলো হয়তো আজ রাতে সৌরভ আমাকে সেই উপহারটি দেবেন। হয়তো আজ তিনি তার 5 বছরের শীতল আচরণের জন্য ক্ষমা চাইবেন এবং আমাকে নিজের বাহুতে তুলে নেবেন। আমিও তাড়াতাড়ি তৈরি হতে গেলাম। তৈরি হয়ে বাইরে এসে আমি অবাক হলাম, তিনি তো উপহারটি নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ, আর এটা কার জন্য? তিনি উদাসীনভাবে বললেন, এটা প্রীতির জন্য, আজ ওর জন্মদিনের পার্টি, আমি শুধু সেখানেই যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, প্রীতিকে? তিনি বললেন, আমার অফিসে কাজ করে, আমার খুব ভালো বন্ধু। সেই রাতে তিনি 2টোর সময় ফিরলেন। তার মুখে এক অন্যরকম দ্যুতি ছিল, যা আমি গত 3 বছরে কখনো দেখিনি। তার জামাকাপড় থেকে এক অজানা সুগন্ধ আসছিল। সেই দিন আমার হৃদয়ের সন্দেহের বীজ প্রথম রোপণ হলো। আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। সেই মুহূর্তে আমি অন্য কিছু ভাবতে পারছিলাম না। একদিন আমি তার ফোন চেক করলাম, যা আমি কখনো করতাম না। ফোনে প্রীতি নামে নম্বর সেভ করা ছিল। তাদের চ্যাট, ছবি এবং ভালোবাসার মেসেজে ভরা ছিল। আই লাভ ইউ, মিস ইউ, এসব পড়ে আমার হাত কাঁপতে লাগলো।
বিচারক মহাশয়, সে শুধু বন্ধু ছিল না, সৌরভ আমার সাথে প্রতারণা করছিল। যে ভালোবাসা আর আপনত্বের জন্য তিনি আমাকে এত বছর ধরে বঞ্চিত করছিলেন, তা অন্য একজনের ওপর উজাড় করে দিচ্ছিলেন। আমি বুঝতে পারলাম যে তিনি রাতে হাঁটার বাহানায় কেন ঘর থেকে বেরিয়ে যেতেন। তিনি গভীর রাত পর্যন্ত প্রীতির সাথে ফোনে কথা বলতেন। যে মানুষটির জন্য আমি এত বছর ধরে কাঁদছিলাম, সে অন্য একজনের সাথে নিজের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কাটাচ্ছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার ভেতরে রাগ, কষ্ট আর অপমানের একটি লাভা ফুটছিল। পরের দিন যখন সৌরভ অফিসের জন্য তৈরি হচ্ছিলেন, আমি তাকে আটকালাম। আমি বললাম, সৌরভ, আমার তোমার সাথে কিছু কথা আছে। তিনি সেই একই পুরনো উত্তর দিলেন, রিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যায় কথা বলি। কিন্তু আমি বললাম, না, কথা এখনই হবে। প্রীতি কে? আমার প্রশ্ন শুনে তার মুখের রং উড়ে গেল। তিনি তোতলানো গলায় বললেন, ও আমার বন্ধু। আমি বললাম, শুধু বন্ধু, নাকি সে যার কারণে তুমি আমাকে আজ পর্যন্ত ছুঁয়েও দেখোনি? বিচারক মহাশয়, সেই দিন প্রথমবার সৌরভের চোখে আমি ভয় দেখলাম, সত্য প্রকাশ হয়ে যাওয়ার ভয়। তিনি চুপ হয়ে গেলেন। তার নীরবতা ছিল তার স্বীকারোক্তি। আমি চিৎকার করে উঠলাম, কেন করলে আমার সাথে এমন? যদি অন্য কাউকে ভালোবাসতে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার জীবন কেন নষ্ট করলে? তিনি নিচু স্বরে বললেন, আমি বাড়ির লোককে মানাতে পারিনি। তারা প্রীতির জন্য কখনো রাজি হতো না, কারণ সে অন্য জাতের। আমি ভেবেছিলাম বিয়ের পর আমি তোমাকে সব বলে দেব, কিন্তু সাহস হয়নি। আমি পাগলের মতো হাসতে লাগলাম। বছরের পর বছর ধরে একজন নারীকে ধোকায় রাখার জন্য সাহস লাগে সৌরভ, সত্য বলার জন্য নয়। আপনি শুধু আমাকে নয়, নিজের বাবা মাকেও ঠকিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি? তুমি তাকে বিয়ে করতে চাও? তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি তোমার থেকে ডিভোর্স চাই। বিচারক মহাশয়, সেই দিন আমার সব স্বপ্ন, আমার সব ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল। আমি এমন একটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছিলাম যা কোনোদিনই ছিল না। যখন আমি ডিভোর্স দিতে অস্বীকার করলাম, তখন সৌরভ তার মাকে সব বলে দিলেন। আমি ভেবেছিলাম যে একজন নারী হওয়ার কারণে, একজন মা হওয়ার কারণে তিনি আমার কষ্ট বুঝবেন, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন আমার শাশুড়ি আমার ঘরে এলেন। তিনি খুব আদর করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, আমি সব জানতে পেরেছি। সৌরভ যা করেছে তা ভুল, কিন্তু এখন যা হয়েছে তা তো হয়েছেই। আমি আশা নিয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, দেখ বেটি, তুই তো আমাদের মেয়ের মতো, আমরা তোর খারাপ চাই না, কিন্তু সৌরভের সুখটাও তো দেখতে হবে। ও প্রীতির ছাড়া থাকতে পারবে না। আর সত্যি বলতে কি, বংশটাও তো এগিয়ে নিয়ে যেতে হবে। তোর দ্বারা তো এত বছরে কিছু হলো না। তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিদ্ধ করল। তিনি জানতেন যে ত্রুটি আমার নয়, তার ছেলের, তবুও তিনি সমস্ত দোষ আমার ওপর চাপিয়ে দিচ্ছিলেন। তিনি বললেন, তুই তো বুদ্ধিমতী, তুই সৌরভকে ডিভোর্স দিয়ে দে, এটাকে একটা দুঃস্বপ্নের মতো ভুলে যাও। বিচারক মহাশয়, সেই দিন আমি বুঝলাম যে এই বাড়িতে আমার কেউ নেই। এই সবাই তাদের ছেলের ভুল ঢাকতে আমাকে ব্যবহার করছে। সেই দিন আমি নিশ্চিত করলাম যে আমি লড়ব, নিজের সম্মানের জন্য, নিজের নষ্ট হওয়া 5 বছরের জন্য। রিয়া বর্তমানে ফিরে এলেন। তিনি তার চোখের জল মুছলেন। বিচারক মহাশয়, তবুও যখন আমি ডিভোর্সের জন্য মানা করলাম, তখন এই লোকেরাই আমার ওপর চরিত্রহীনতার অভিযোগ দিতে শুরু করল। তারা কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করল যে আমার অন্য কারো সাথে সম্পর্ক আছে, তাই তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। তারা আমাকে এত ভেঙে দিল, এত অপমান করল যে আমি ভেতর থেকে মরে গেলাম। এখন যখন আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে, তখনই আমি এই শর্ত রেখেছি। এই শর্ত কোনো শারীরিক সুখের জন্য নয় বিচারক মহাশয়। রিয়ার কণ্ঠস্বর এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। এই শর্ত আমার আত্মসম্মানের জন্য। এই শর্ত সৌরভ সেনগুপ্তের সেই অহংকার ভাঙার জন্য, যিনি ভাবেন যে তিনি টাকা আর প্রতারণা দিয়ে সব কিছু করতে পারেন। আমি চাই তিনি এক রাত আমার সাথে কাটান, কিন্তু একজন স্বামীর মতো নয়, একটি অপরাধীর মতো। আমি চাই সেই রাতে তার নিজের ভুলটা অনুভব হোক। আমি চাই তিনি আমার চোখে সেই কষ্টটা দেখুন যা তিনি আমাকে দিয়েছেন। আমি চাই তিনি যখন পরের দিন সকালে উঠবেন, তখন তার হৃদয়ে একটা বোঝা থাকুক, যা তাকে সারা জীবন মনে করিয়ে দেবে যে তিনি একটি জীবন্ত নারীর আত্মাকে হত্যা করেছেন। এটা আমার প্রতিশোধ নয় বিচারক মহাশয়। বিচারক মহাশয় সৌরভের দিকে তাকালেন, যে ঘামে ভিজে যাচ্ছিল। মিস্টার সেনগুপ্ত, আপনার কি কিছু বলার আছে? সৌরভের উকিল আবার উঠে দাঁড়ালেন। ইয়র অনার, এটা সব মন গড়া গল্প। এটা শুধু টাকা হাতানোর একটা চাল। এই মহিলা আমার মক্কেলকে ব্ল্যাকমেল করছে। এই শর্ত অবৈধ এবং অনৈতিক। এটাকে দ্রুত খারিজ করা উচিত।
বিচারক মহাশয় সরাসরি সৌরভকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি মিস্টার সেনগুপ্ত, আপনার স্ত্রী যা কিছু বলেছেন তা কি সত্যি? আপনি 5 বছর ধরে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখেননি? সৌরভের দৃষ্টি নিচু ছিল, সে কিছু বলতে পারছিল না। জবাব দিন। বিচারক মহাশয়ের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। সৌরভ কাঁপতে কাঁপতে বললেন, জি হ্যাঁ। কেন? কারণ আমি প্রীতিকে ভালোবাসতাম। আর এটা কি সত্যি যে আপনি প্রীতির কাছে যেতেন, তার সাথে সময় কাটাতেন? সৌরভ চুপ রইলেন। রিয়া চিৎকার করে উঠলেন, বলো সৌরভ, কোর্টকে বলো যে তুমি আমার হিসেবের প্রতিটা মুহূর্ত, প্রতিটা খুশি কাকে দিয়েছ? সৌরভ প্রায় ফিসফিস করে বললেন, হ্যাঁ। এই স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিল। সৌরভের উকিলও চুপ হয়ে গেলেন। বিচারক মহাশয় কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এই মামলাটি খুব কঠিন। আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে মিস প্রীতির সঙ্গে কথা বলতে চাইব। এটা শুনে সৌরভ এবং তার উকিলের তো চোখ কপালে। ইয়র অনার, কিন্তু এই মামলার সঙ্গে তার কি সম্পর্ক? সম্পর্ক আছে উকিল সাহেব, এ ত্রিকোণের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি জানতে চাই তিনি কি এসব জানতেন? আদালত প্রীতিকে সমন জারি করল।